আমাদের আজকের আলোচনাও তো বারমুডা ট্রায়াঙ্গেল নিয়েই আমরা এগোবো। সবাইকে অনুরোধ করব, টাইম দেওয়া থাকবে, সেই টাইমের মধ্যে বলার চেষ্টা করতে। আজকে প্রথমে কে বলবে? শুরু করো। টাইম তো হয়েই গেছে। কে কে আছে? বৈশাখী বলবে? না, আমার সেইভাবে দেখা হয়নি। হয়নি? কে আছে বলো তো, কে কে আছে? বাপি বলবি? বেশিরভাগই তো সব বেরিয়ে চলে গেল। হ্যাঁ, 5 জন 6 জন আছে, ঠিক আছে, যা আছে তারাই। আচ্ছা, আমি কিছুটা শুরু করব। এর আগের দিন তো হয়েছিল অনেকটা আলোচনা, বলবো? হ্যাঁ, শুরু করুন, শুরু করুন। সুজল, হ্যাঁ। টাইমারটা দিয়ে দিও একটু। আচ্ছা, সুজল, এর আগের দিন তো অনেকটাই আলোচনা হয়ে গেছে। কত আজকে হয় প্রতি ভাই? 1 মিনিট নেবে না। কতক্ষণে দেবে? 7 মিনিট? হ্যাঁ, 7 মিনিটই থাক না, আগের দিন তো ভালোই টাইমটা ছিল। ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, যেমন সবাই বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর একটা রহস্যজনক অনেক ঘটনা ঘটেছে। এখন কি কারণে এই রহস্যজনক ঘটনা ঘটছে সে সম্বন্ধে কিন্তু কেউ কিছু জানে না। যে এখানে যেমন বলা হচ্ছে যে বারমুডা থেকে দক্ষিণে পুয়ের্তো রিকো, পশ্চিমে ফ্লোরিডা, গালফ মেক্সিকো, এখান থেকে একটা ত্রিকোণ রচিত হয়েছে যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। এইবার অনেক কিছু এগুলো আমরা এর আগের দিন শুনলাম, আলোচনা হয়েছে। জাস্ট এটা বলা হচ্ছে এই নামটা কোথা থেকে এলো। এই নামটা ওখানে 1940 সালে কয়েকটা বিমান এই বারমুডা অঞ্চলে নিখোঁজ হয়েছিল, যার জন্য একটা খবরের কাগজ এই অঞ্চলটির বিষয়ে উল্লেখ করতে গিয়ে এই বারমুডা ট্রায়াঙ্গেল নামটা ব্যবহার করে। আর এইবার জানা যাচ্ছে যে এর ভেতরে প্রথম কে ঢুকেছিল। এর ভেতরে প্রথম ঢুকেছিল ক্রিস্টোফার কলম্বাস আর তার নাবিকেরা। তারা ভৌতিক কিছু একটা দেখে ভয় পেয়েছিল। সেখানে কি হয়েছিল, বিরাট একটা অগ্নিগোলকের উল্লেখ করা আছে, যে এখানে একটা বিশাল একটা অগ্নিগোলকের উল্লেখ করেছে কলম্বাস। এবং কলম্বাস আর তার নাবিকরা এই বিরাট একটা আগুনের গোলা দেখেছিল। দেখে তার নাবিকেরা তো খুব ভয় পেয়ে গেছিল। নাবিকেরা তারা সঙ্গে সঙ্গে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু কলম্বাস তাদের আশ্বস্ত করেছিল, ঠিক আছে দাঁড়াও দেখি ব্যাপারটা কি, আমাদের জানতে হবে, এইসব আর কি। আর সমুদ্রের ওই অঞ্চলে কোনো কোনো এলাকায় যেমন কম্পাসের কাঁটা আজও সরে যায়, কম্পাস যেন পাগল হয়ে যায়। সেখানে জাহাজ বা বিমান আজও কি হয়, ভুল পথে চলে যায়। এইখানে বলা হচ্ছে যে ক্যানারি আইল্যান্ড থেকে 3টে জাহাজ নিয়ে ভারত আবিষ্কার করার জন্য কলম্বাস পাড়ি দিয়েছিল। তারপরে অনেক দিন সেখানে কলম্বাস আর নাবিকরা জানতোই না সে ভারতবর্ষে আসতে কতটা দূর যেতে হবে, কত সময় লাগবে, কিছুই জানে না। এইবার সমুদ্রের উপর দিয়ে তারা ওখানে একটা জলজ উদ্ভিদ ভর্তি সমুদ্র, সার্গাসো সি, এই খবরে বা কি জানতো? এও তো সমুদ্রের মধ্যে একটা রহস্যময় বিপজ্জনক সমুদ্র। এখানে এটা শুধু জলজ উদ্ভিদ নয়, এখানে নানা রকম কীট পতঙ্গ সব ভর্তি এই সমুদ্রে। এই সমুদ্রের খানিকটা অংশ বারমুডা ট্রায়াঙ্গেলের অন্তর্ভুক্ত। এবার সার্গাসো সমুদ্রে জাহাজ যখন ঢুকে পড়ে তখন মনে হয় ভূখণ্ড বুঝি খুব কাছেই, মনে হয় যেন মাটি খুব কাছেই আছে। কিন্তু কলম্বাসের নাবিকরাই তাই মনে করেছিল, কিন্তু দেখা গেল যে না, তারা কিছুই দেখতে পাচ্ছে না। সমুদ্র অত্যন্ত বিপজ্জনক। সেখানে পালতোলা জাহাজ মাঝে মাঝে আটকে যায়। আর সেই জাহাজ, উদ্ভিদের প্রকৃতি এমন যে সেই গাছগুলো কি করে, একেবারে জাহাজকে চারিদিকে আবৃত করে রাখে। আর সেখানে আরো বিপদ ছিল, বড় বড় কীট পতঙ্গ সরীসৃপ, এরা কি করতো, সেই
জাহাজে একবারে ঝাঁঝরা করে খেয়ে ফেলতো। আর তারা মানুষের রক্তও খেয়ে ফেলতো। এইভাবে যে কত জাহাজ, সার্গাসও সমুদ্রে ধ্বংস হয়ে গেল, সেটা আজও অজানা রয়ে গেল। এইবার বলা হচ্ছে যে সেইখানে একটা বিস্তৃত এলাকা একটা ছিল, এলাকায় ছিল যেখানে হাওয়া চলতো না। মোমবাতি জ্বালালে তার শিখা কাঁপতো না, মোমবাতি জ্বালিয়ে বইও পড়া যেত জাহাজের ডেকে। এখন সেইখানে ওই বাতাসের অভাবে অনেক পালতোলা জাহাজও নষ্ট রিনাদি হয়ে গিয়েছিল। রিনাদি ঠিক আছে, হ্যাঁ বলো। কি ওই জাহাজটা কি কলম্বাসের জাহাজ ছিল, ওই যে 3 জন নাবিক নিয়ে কলম্বাস গেছিল যেটা পাওয়া গেল না? না ওটা অন্য জাহাজ ছিল? না না, এটা অন্য জাহাজ। আচ্ছা এটা অন্য মানে এর মধ্যে বিভিন্ন জাহাজের ঘটনা আছে, বিভিন্ন বিভিন্ন ঘটনা আলাদা আলাদা। কলম্বাস প্রথমে দেখেছিল ওই একটা বিশাল আগুনের গোলা, তার নাবিকরা ভয় পেয়ে গেছিল, কিন্তু পরে যে জাহাজ সেটার আবার অন্য আর একটা জাহাজের কথা বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা সেই সেটা জাহাজে সেই জাহাজে ভর্তি করে ঘোড়া চালান দেওয়া হতো, ঘোড়া ভর্তি পালতোলা জাহাজ। সেই জায়গাটায় কোনো বাতাস নেই, সমুদ্রে জাহাজগুলো আটকে যেত। আর বাতাসের অভাবে জাহাজ চলছে না, পানীয় জল কমে কমে আসছে, আর তৃষ্ণার্ত ঘোড়া ছুটে গিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিত, আর উঠতো না। এখানে বলা হচ্ছে এইভাবে দিনের পর দিন। এবার বলা হচ্ছে যে পরে আরেকটা জায়গায় বলা হচ্ছে যে কলম্বাসের নাবিকরা যখন কলম্বাস ভারতবর্ষে আসছে, তারা দিকভ্রষ্ট হয়ে গেছে, তার নাবিকরা আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে যে কিভাবে আমরা মাটির দেখা পাবো। তারা কিছুতেই মাটির দেখা পাচ্ছে না। 3 দিন সময় হয়েছে, তারা বলছে যে আমরা যদি মাটির দেখা না পাই, এবার আমরা দেশে চলে যাব। কলম্বাস তো তাদের আটকে রাখার চেষ্টা করছে যে দাঁড়াও, কলম্বাস তো বিশাল একটা আবিষ্কার করার জন্যই তিনি বেড়েছেন। যাই হোক, এইবার তারপরে অনেক দিন, একদিন একটা অনেক রাতে কলম্বাস দেখলেন যে মিটমিট করে দূরে আলো জ্বলছে। তার বিশ্বাস হলো না। কলম্বাস একজনকে ডাকলো। সে এসে বলল যে হ্যাঁ, কোথাও আলো দেখা যাচ্ছে। তারপরে আবার অন্য আরেকটা জাহাজ, পিন্টা জাহাজ থেকে আরেকজন তিনি জানালেন যে হ্যাঁ, সামনে একটা ল্যান্ড দেখা গেছে। যাই হোক, গতরাতে তারা যে ঠিকই দেখেছিল, সত্যি আলো দেখেছিল, এটা কোনো ভৌতিক ব্যাপার না। কলম্বাস বেঁচে গেল। কলম্বাস বলল যাক, তাকে আর মানে উম তার নাবিকদের সামনে তাকে আর আ হ্যারাস হতে হলো না। এইসব মানে বিভিন্ন ঘটনা নিয়ে এখানে এর মধ্যে বিভিন্ন জাহাজের ব্যাপার নিয়ে ঘটনা আছে। এবার লর্ডস অফ এবার ইংল্যান্ডের জাহাজে ইতিহাসে লর্ডস অফ লন্ডন একটা বিরাট নাম। এখানে সেই সময় খুব জলদস্যুদের ব্যাপার ছিল। জলদস্যুরা, ওকে আমার টাইম হয়ে গেছে, ঠিক আছে। এরপরে অন্য কেউ বলো। থ্যাংক ইউ রিনাদি, অনেক ভালো শুনলাম। সত্যি ভীষণ ভালো, অনেক নতুন খবর পেলাম। হ্যাঁ অনেক নতুন খুব খবর, ভালো। আরো পরে আরো জানবো। এবার কে বলবে বলো? তুমি বলবো? পড়ো। আমি একটু বলছি তাহলে। হ্যাঁ বল। হ্যাঁ বলো। হ্যাঁ, টাইমারটা দিয়ে দেবে। আমরা এ, গত দিন এবং আজ অনেকটাই এগিয়েছি, মানে কি কি কারণে বা কোন জায়গায় হচ্ছে ভৌগোলিক অবস্থান ইত্যাদি সম্বন্ধে জানা আমাদের মোটামুটি হয়েছে। তো এখান থেকে আমি কয়েকটা ঘটনা একটু আর একটু হয়তো যদি নাও হয়ে যদি হয়েও থাকে আমি একটু রিপিট করছি, যদি মানে যদি রিপিট হয় মাফ করবে, তাও একটু না জানিয়ে দিচ্ছি। হুম। শুনবো। মানে এই যে জাহাজ নিখোঁজ হওয়া বা উড়োজাহাজ নিখোঁজ হওয়া, এই সবগুলোর রহস্যটা কিভাবে কখন থেকে এলো সেটা একটুখানি শুরু বলছি আমি, যেটা পেয়েছি আমি। হচ্ছে যে 1900 শতাব্দী থেকেই এই বারমুডা যে অঞ্চলটি, যেটাকে বলা হচ্ছে যে 3টি মাঝখানে যে দ্বীপ আর কি, সেখানে জাহাজ ও বিমানের অদ্ভুত নিখোঁজ হওয়ার ঘটনা শোনা যায়। 1964 সালে লেখক ভিনসেন্ট গ্যাডিস প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল নামটি ব্যবহার করেছেন, এটা অনেকেই হয়তো বলেওছেন। পরে 1974 সালে চার্লস বার্লিড
এর বই এই রহস্যটাকে আরো বেশি মানে মানুষের কাছে তুলে ধরেছিল, যার ফলে অনেকটাই মানুষের আগ্রহ বেড়ে যায় আর কি এইটাকে জানার উদ্দেশ্যে আর কি। তো এর মধ্যে কিছু ঘটনা, দুটো ঘটনার কথা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে, যেটা 1918 সালে ইউএসএস সাইক্লোপস বলে একটা জাহাজ, সেটা হঠাৎ করে 300 মার্কিন নৌবাহিনীর জাহাজ 300 লোক নিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, যার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এবং দ্বিতীয় আরেকটি ফ্লাইট 19, সেটা হচ্ছে 1945 এর ঘটনা। সেটা মানে 5টি বিমান একসাথে প্রশিক্ষণের জন্য আকাশে উড়ছিল আর কি। তো সেই সময় ওই অঞ্চলে পৌঁছে যাওয়ার পর হঠাৎ করে যোগাযোগ হারিয়ে ফেলে এবং তারপরে ওদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। তো এই কারণেই অনেক আস্তে আস্তে রহস্যটা বেড়ে গেছে আর কি। তো এখানে নানা ধরনের তত্ত্ব কিছু কিছু উঠে এসেছে, মানুষ তৈরি করেছেন বা কিছুটা বিশ্বাসে এসেছে। তো সবগুলো হয়তো বিশ্বাসযোগ্য নাও হতে পারে বা বিশ্বাস মানুষ করেওনি, এবং বৈজ্ঞানিকরা তো করছেনই না বিশেষ করে। তো সেগুলোর মধ্যে আছে যেমন কেউ কেউ বলছেন এলিয়েন যেটা আছেন অপহরণ করে নিয়ে চলে যায়। আবার কেউ কেউ বলছেন টাইম ট্রাভেল বা অন্য কোনো ডাইমেনশনে চলে যায় আর কি। তারপরে আটলান্টিস যে আছে, যে তার যে শক্তি, যে শহর আটলান্টিস শহর, ওই এলাকায় আটলান্টিস শহর ছিল, সেটি লুপ্ত হয়ে গেছে। তারই একটা হারিয়ে যাওয়া শক্তির দ্বারা ওইগুলো ঘটছে এরকম ঘটনা। অথবা আবার আরেকটা নতুন তত্ত্ব যেটা হচ্ছে ব্ল্যাক হোল, যে ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। মানে কিন্তু সেগুলো খুব একটা বৈজ্ঞানিক প্রমাণ কেউ দিতে পারেনি। তো বিজ্ঞানীরা এই ব্যাপারটাকে পুরোটাই খুব একটা মেনে নিতে পারেননি, যে এটা নানা রকম কারণ যা যা বলছেন সেগুলো তাদের কাছে মোটেই খুব একটা গ্রহণযোগ্য হয়নি আর কি। তাদের যে বক্তব্য, তাদের যা আহ, মানে তাদের যে কারণ দেখতে পেয়েছেন, সেটা বলছেন যে এই অঞ্চলে ঝড় বা হ্যারিকেন খুব বেশি, যার ফলে ঝড়ের প্রকোপে পড়ে হারিয়ে যেতে পারে, ধ্বংস হতে পারে। অথবা কোনো কারণে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হয়, ওই কারণে সেখানে দুর্ঘটনা হতে পারে এবং সেটা সমুদ্রের গভীরতায় এতটাই সেখানে থাকে যে খুঁজে পাওয়া যায় না। তারপরে ওইখানে ওর আরো একটা কারণ, যে ওখানে বিশাল বিশাল ঢেউ ওঠে ওই অঞ্চলটাতে, যেমন 30 থেকে 100 ফুট পর্যন্ত ঢেউ ওঠে, যা যে কোনো জাহাজ ধ্বংস করার জন্য যথেষ্ট আর কি। আরেকটা যেটা বলছিলেন যে কম্পাসের সমস্যা, কলম্বাস যখন গেছিলেন তখন ওনার জাহাজটি ওই রকম হঠাৎ করে কম্পাস যেন কাজ করছিল না। ওনার যে ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন, তিনি বলেছিলেন যে আমার কম্পাস কাজ করছে না, কি করব। সেইটা হচ্ছে যখন বলছে কখনো কখনো ট্রু নর্থ ও ম্যাগনেটিক নর্থ, মানে যে কম্পাসের যে দুটো নর্থ থাকে, ট্রু নর্থ এবং ম্যাগনেটিক নর্থ, সেই দুটো এক হয়ে যায়, যার ফলে দিক নির্ণয় করতে ভীষণ অসুবিধা হতে পারে, নেভিগেশন ভুল হয়ে যায়। এইসব একটা কারণ হতে পারে। সেটা কেন হয় সেটা ব্যাখ্যাটা সেভাবে এখনো আসেনি। তারপরে আরো একটা জিনিস হচ্ছে, ওখানে প্রচন্ড শক্তিশালী খুব স্রোত আছে, গালফ স্ট্রিম যেটাকে বলে, গালফ স্ট্রিম স্রোত, সেই জন্য হতে পারে। এবং সেই স্রোত এতটাই বেশি যে ধ্বংস হয়তো হয়ে গেল কোনো জাহাজ ওইখানে স্রোতের মধ্যে, বা ওই ঝড়ের কারণে বা যে কোনো কারণে হোক, হয়তো ওই অঞ্চলটায় পড়ে গেল। কিন্তু ওই এত শক্তিশালী এবং এত দ্রুতগামী স্রোত ওখানে, যে সঙ্গে সঙ্গে ও নাকি নিয়ে চলে যেতে পারে অন্য কোথাও, মানে জলের মধ্যেই ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে, যার ফলে নিমেষের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার হয়। মানে সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যাবে এরকম হ্যাঁ, ব্যাপার। নিশ্চিহ্ন হয়ে যায়, খুঁজেই পাওয়া যায় না কোথায় গেল, যার ফলে মানুষ ভাবে যে কোথায় গেল রে বাবা, খুঁজে পাচ্ছি না। তারপরে আছে আবার আরেকটা যেটা সাধারণভাবে হয়ে থাকে, যেটা পাইলট বা যারা নৌকোর যারা জাহাজের যারা ক্যাপ্টেন আর কি বা নাবিক, তারা ভুল করতে পারে কোনো কারণে, সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে, অথবা জাহাজ বা উড়োজাহাজ যে মেকানিক্যাল যে সমস্যা, ফল্ট হতে পারে, সেই কারণে বিজ্ঞানীরা করতে পারেন, এটা একটা কারণ। তো এখানে দুটো ঘটনা আছে, যেটা বলছিলাম, একটা ফ্লাইট 19, সেই সময়টার ঘটনাটা আমি একটু বলবার সময় হবে কিনা জানি না, চেষ্টা করছি তবু বলার। 5ই ডিসেম্বর 1945 এর ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কিছুদিন আগে।
যেটা মার্কিন নৌবাহিনী বলছিলেন যে 5টি প্রশিক্ষণ বিমান যারা ওই প্রশিক্ষণ নেওয়ার জন্য ওই জায়গায় উড়ছিল আর কি, টিভিএম অ্যাভেঞ্জার যে বিমানটির নাম আর কি, ফ্লোরিডা থেকে তারা নিয়মিত এইভাবে মিশন করতো আর কি, মানে প্রশিক্ষণের যে মিশনটা সেটা রীতিমতো হওয়ায়, এবং এইখানে একটা স্কোয়াড্রন ছিল, তার নাম ছিল ফ্লাইট 19। এবারে কি হয়, 14 জন প্রশিক্ষণের জন্য ছিল ওখানে, আর একজন ছিল অভিজ্ঞ প্রশিক্ষক পাইলট। ওরা যখন ওড়ে তখন আবহাওয়া যথেষ্ট ভালো ছিল, এবং ওদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা ছিল একটা নির্দিষ্ট রুটে যাবে, আবার ফিরে ওদের যে বেস ছিল সেই বেসে আবার ফিরে চলে আসবে। এবারে চলছিল সবই ঠিকঠাক, দিব্যি উড়ছিল। হঠাৎ করেই একটা সমস্যা শুরু হয়। কিরকম? পাইলটরা বলছে যে আমাদের কম্পাস কাজ করছে না। ওই যে যেটা হয়েছে দুটো সময় হয়ে গেছে। কলম্বাসের ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, ওই কলম্বাসের ক্ষেত্রে হয়েছিল, কলম্বাসের যেটা ক্ষেত্রে ওই কলম্বাসের ক্ষেত্রে হয়েছিল। আচ্ছা, সময় হয়ে গেছে তো, অন্য কেউ বলবেন। আমি একটু বলবো, পরের একটু দিন বলবো আমি আরো একটা ঘটনা আছে, আমি একটুখানি যদি সম্ভব হয় বলবো। হ্যাঁ, হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ, বল দিদি ভাই। হ্যাঁ, বলছি কুশচ একজন গবেষণার এতে বলা হয়েছে, ওনার রিসার্চ থেকে উনি বলছেন যে যারা এইসব ঘটনাগুলো, অনেকগুলো ঘটনায় লিখেছেন যে 1907 সালে ফ্লোরিডায় ডেটোনা সমুদ্র তীরে যে বিমান দুর্ঘটনার কথা বলা হয়, সেটা সেই সময়ের খবরের কাগজ থেকে কোনো তথ্যই পাওয়া যায়নি। এটা সম্পূর্ণ উড়ো ঘটনা বলছেন কুশচ, ওনার গবেষণা, উনি একজন রিসার্চার ছিলেন। তো লেখকেরা অজ্ঞতার কারণে অথবা ইচ্ছাকৃতভাবে বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে বানোয়াট রহস্য তৈরি করেছেন, এটা বলছেন। এবারে লেখকেরা কি করছেন, কলম্বাসের রেফারেন্স দিয়েও বলছেন বিশেষজ্ঞরা যে প্রকৃত লেখবুক পরীক্ষা করে দেখলেন এটার গল্পটাই অন্যরকম। কি বলছেন, যে নাবিকেরা যে আলো দেখেছেন সেটা হলো স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহৃত নৌকায় রান্নার কাজে ব্যবহৃত আগুন, আর কম্পাসে সমস্যার সৃষ্টি হয়েছিল নক্ষত্রের অবস্থান পরিবর্তনের কারণে। আকাশে অদ্ভুত রকমের আলোর ছটার আরো বহু রকম ব্যাখ্যা সেখানেও দেয়া হয়েছে। অরোরা বোরিয়ালিস তাদের ভেতরে অন্যরকম, এটা একটা মরু অঞ্চলের বেশি হয় আর কি। সেখানে কি হয়েছে, নাবিকেরা তিলকে তাল করে এইসব খবরাখবর ছড়িয়ে বেড়াতো। তো তাদের নানা রকম কুসংস্কার ছিল, যেমন সাগরের ভেতর থেকে আগ্নেয়গিরির উদগীরণের যে চিত্র দেখা যায়, তেমন কিছু নাবিকরা সেই সময় কাহিনী তৈরি করতো নাবিকেরা। এবার কি হয়েছে যে মানে ইউএসএ তে কোস্ট গার্ড একজন ব্যাপক অনুসন্ধান অনুমোদন করেছেন এই অঞ্চলে, মানে কোস্ট গার্ড যিনি ছিলেন তিনি রিসার্চ করে দেখেছেন যে বা বলেছেন যে এই অঞ্চলে অস্বাভাবিক কিচ্ছু নেই। বর্তমানে কি হয়েছে, বারমুডা ট্রায়াঙ্গেলের যে রহস্যজনক এলাকা দিয়ে প্রতিনিয়তই কোনো রকম বিপদ অস্বাভাবিকতা ছাড়াই হাজার হাজার জাহাজ ও বিমান চলাচল করছে। এসব জাহাজ কিন্তু বিমান থেকে যে সকল প্রতিষ্ঠানে বিমা করা হয়, তেমনই একটি মেরিন বিমা কোম্পানি লয়েডস অফ লন্ডন, সে কি করেছে, নিশ্চিত হয়েছে ওই এলাকায় এমন কোনো অস্বাভাবিক এসে অনুসন্ধান করে নিশ্চিত হয়েছে যে সেখানে এমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেনি, বা যারা ওই অঞ্চল দিয়ে যাচ্ছেন জাহাজের কাছ থেকে অতিরিক্ত মাসুল আদায় করতে পারে, সেই জন্য এরকম ঘটনা বা এরকম ছড়াচ্ছে আর কি। হ্যাঁ, চলাচলকারীদের কাছ থেকে বিমা কোম্পানি অতিরিক্ত মাসুল আদায় করে। এবার কি করছে, আরেকজন অন্যতম লেখক, তিনি জন উইলস স্পেনার, 1969 সালে তিনি একটি ট্যাঙ্কারের বিধ্বস্ত হওয়ার কাহিনী উল্লেখ করতে গিয়ে বলেন যে ওই ট্যাঙ্কারের সব আরোহী অদৃশ্য হয়ে গেছে, শুধুমাত্র এর ক্যাপ্টেনকে তার কেবিনের টেবিলে হাতে কফির মগ ধরা অবস্থায় পাওয়া গিয়েছে। অথচ কোস্ট গার্ডরা সেই বিধ্বস্ত ট্যাঙ্কারের ছবি তোলেন এবং বেশ কিছু মৃতদেহ উদ্ধার করেন।
এবার 1940 থেকে 1989 পর্যন্ত যে কিছু দুর্ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটেছে বা মানুষ বিশ্বাস করেছে, 1990 থেকে 2009 পর্যন্ত 19 বছরে তেমন কোনো ঘটনা ঘটেনি এবং তাদের ওপর কোনো দোষ চাপানো যায় না। তাহলে কি বারমুডা রহস্য হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল? বারমুডা ট্রায়াঙ্গেল খ্যাত অঞ্চলের কিছু অঞ্চলের স্থলভাগও রয়েছে, যেমন পোর্তো-রিকো, বাহামা, এমনকি বারমুডা নিজেও। এসব জায়গায় কোনো রকম রহস্যের দেখা না পেয়ে মানুষজন নিশ্চিন্তেই বসবাস করে যাচ্ছে। এছাড়া এই বারমুডার সীমানার অবস্থিত ফ্রিপোর্ট শহরে বড়সড় জাহাজ কারখানাও রয়েছে। সেখানে একটি বিমান বন্দরও রয়েছে। যারা কোনো রকম মানে কোনো গন্ডগোল ছাড়াই তারা কি করছে, বছরে 50,000টি বিমানের ফ্লাইট পরিচালনা করছে। এবার কি হচ্ছে, একটা সময় কি হতো যে দুনিয়া ও সাগর জুড়েই ঘটে যেত অনেক দুর্ঘটনা। এমনকি আজকের তথ্য প্রযুক্তির যুগে অনেক দুর্ঘটনার কারণ নির্ণয় করা যায় না, যেটা ন্যাশনাল জিওগ্রাফির এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন সিরিজ ছাড়া যারা করেন তাদের বিষয়ে জানেন, তারা জানেন এই বিষয়টি। এবারে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো আরো বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনাগুলোকে কেন হাইলাইট করা হলো শুধু বারমুডাকেই বিশেষভাবে? সংশয়বাদী গবেষক আর্নেস্ট ট্যাভিস তো তিনি বলছেন, এবং ব্যারি সিঙ্গার তিনি বলছেন এই যে মিথ্যে রহস্য তৈরি করা বেশ লাভজনক, কারণ তখন ওই মিথ্যে রহস্যের ওপর ভিত্তি করে বই লিখে বা টিভিতে বিশেষ অনুষ্ঠান প্রচার করে প্রচুর অর্থ কামানো যায়। আমি এতটাই বললাম। বাহ, অনেক কিছু তোমার আর 1 মিনিট টাইম ছিল, ঠিকই আছে। টাইমারটা দেয়নি তো? না না, দেয়নি তো। না, টাইমার দিয়েছিল, দিয়ে আবার অফ হয়ে গেছে, আর চালু করেনি। সুজল? হ্যাঁ ঠিক আছে, আমার হয়ে গেছে বলা, আমি এটুকুই বলার ছিল। আচ্ছা, এরপরে কে বলবে? ওই যে দেবাশিসের একটুখানি আছে, ওটা শেষ করে শুনে নি না? হ্যাঁ, শুনে নি, বেশ ভালো লাগছিল, ইন্টারেস্টিং। ভালো লাগছিল। হ্যাঁ, বলে নে বাপি। স্যার বলুন। ঠিক আছে, তাহলে ঘটনাটা বলি আর কি। হ্যাঁ, এবারে বলছেন যে ওই যে যারা পাইলট বলছেন যে ওই যারা প্রশিক্ষণের জন্য বিমানে নিয়ে বেরিয়েছে, হঠাৎ করেই পাইলট বলছে যে আমার কম্পাস কাজ করছে না, বুঝতে পারছি না আমরা কোথায় আছি। এবারে ওখানে যে যিনি পাইলট ছিলেন চার্লস টেইলর, উনি যথেষ্ট মানে শিক্ষিত প্রশিক্ষিত এবং উনি প্রশিক্ষণ দিচ্ছেন রীতিমতো বেশ কিছুদিন ধরেই যারা শিখছে তাদেরকে। তো তার হঠাৎ মনে হলো তাহলে আমরা বোধহয় ওই রুটটা বোধহয় আমাদের চেঞ্জ হয়ে গেছে, আমরা ফ্লোরিডার জায়গায় অন্য কোনো জায়গায় চলে গেছি মনে হচ্ছে। এইখান থেকেই শুরু হলো বলছে ওদের ভুল সিদ্ধান্ত নেওয়া। কিরকম বলছে যে রেডিওতে তখন বার্তা আসছে, শোনা যাচ্ছে, বলতে আর কি যে সবকিছুই অদ্ভুত লাগছে, সমুদ্রটা যেন কেমন কেমন স্বাভাবিকের মতো আচরণ দেখা যাচ্ছে না, আকাশে হঠাৎ করে মেঘ জমে গেছে, আলো একদম কমে গেছে, যার ফলে একদম মানে আর কম্পাস অলরেডি ড্যামেজ হয়ে গেছে, মানে ঠিকঠাক কাজ করছে না, যার ফলে বলছে দিক নির্ণয় করা একদম অসম্ভব হয়ে গেছে। এবারে ওইখানে ওই অবস্থাতেই ওরা ঘুরতে থাকে, মানে কোনোভাবেই কোনো দিশা পাচ্ছে না কোথায় যাবে, কিভাবে যাবে, কোন দিকে যাবে। তারপরে হঠাৎ ওদের জাহাজের যে নির্দিষ্ট একটা রুটে যাচ্ছিল, যার ফলে জ্বালানি হয়তো সীমিত ছিল, তো জ্বালানিটা আস্তে আস্তে কমে আসতে থাকে জাহাজের। এবার শেষবার যখন ওই ওদের কাছ থেকে বার্তা আসে, যোগাযোগ হয়, তখন বলছি যে আমরা পুরোপুরি হারিয়ে গেছি। এইটা বলার পর আর তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই ওর সাথে। যে 5টি বিমান একসাথে যেন মনে হচ্ছে আকাশ থেকে হঠাৎ কোথায় মিলিয়ে গেল। এরপরে ওই ফ্লাইট 19 কে খোঁজার জন্য আবার একটি বিমান উদ্ধার করার জন্য একটি বিমানকে পাঠানো হয়, সেটার নাম ছিল মার্টিন পিভিএ ম্যারিনার। অদ্ভুত ব্যাপার, বলছেন যে সেই বিমানটি কিছুক্ষণ ওড়ার পরেই, ওইখানে যাওয়ার আগেই বা হয়তো যাওয়ার পরেই, মানে অবিশ্বাস্য ভাবে কিছুক্ষণের মধ্যে সেটা নিখোঁজ হয়ে যায়।
যদিও তারা অনেকে মানে ধারণা করেছিলেন যে মাঝ আকাশে হয়তো বা ওরা ব্লাস্টিং হয়েছিল ওই বিমানটার, যার ফলে সেটা ছিন্ন ভিন্ন হয়ে কোথাও নষ্ট হয়ে গেছিল বা সমুদ্রে পড়ে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, এরকম হতে পারে। কিন্তু তার কোনো ধ্বংসাবশেষ আজ অব্দি পাওয়া যায়নি, কোনো মৃতদেহ পাওয়া যায়নি। সবই যেন হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছে আর কি। এইখানে বিজ্ঞানীরা যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তা তো ওই চার্লস টেলারের বলছেন যে দিক ঠিক করতে ভুল করেছিলেন, যেটা নেভিগেশনের ভুল বলে বলছেন ওরা। আবহাওয়া খারাপ হয়েছিল, থাকতে পারে হঠাৎ সমুদ্রে ঝড় এসে গেছে বা যার ফলে কি হয়েছে দৃশ্যমানতা কমে গেছে, ভিজিবিলিটি পাওয়া যাচ্ছিল না, হয়তো দেখতে পাইনি কিছু, এবং ওই দীর্ঘ সময় ধরে একই জায়গায় ঘুরেছে বা দিক নির্ণয় করার সুযোগ পাচ্ছে না কিভাবে করবো না, যেটার ফলে ওদের যে ফুয়েল ছিল সেই ফুয়েলটা শেষ হয়ে গেছে, যার ফলে না ওই সমস্যাগুলো হয়েছে। তবে এগুলো বলছেন বৈজ্ঞানিকরা, কিন্তু কোনো সেইভাবে যুক্তিসঙ্গত প্রমাণ দিতে পারছে না। এগুলোকে ওরা ঠিক মানতে পারছে না, যেন যে এগুলো যে সত্যি বিজ্ঞানসম্মত সেটা কিন্তু ওরা মানতে পারছেন না। যদিও ওরা ওইটাকে জোর দিয়ে বলতেও পারছে না যে না ওখানে কিছু নেই। ওদের কাছে ওরাও যেন সীমাবদ্ধ হয়ে গেছে, সীমিত হয়ে গেছে। মানে ওদের কাছেও হ্যাঁ, সেইভাবে কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ ওদের কাছে নেই, নেই, হ্যাঁ। কিন্তু এটা আর মেনেও তাছাড়া নিতে পারছে না। হ্যাঁ, যদি কিছু হয় তাহলে তাহলে তো তার বিজ্ঞানীদের মতে যদি হয় দুর্ঘটনা, তাহলে তার ওই ধ্বংসাবশেষগুলো বা মৃতদেহ কিছু পাওয়া যাবে। একদম সেটা একদম অবশ্যই কিছু না কিছু তো পাওয়া যাবেই। এগুলো তো হঠাৎ করে হাওয়াতে বা জলের মধ্যে উড়ে এটাই যাবে না। হচ্ছে, বহুদিন পরে এটাই শান্ত মানুষ কি করে। আসলে রহস্য। এটাই রহস্য যে তার কোনো ধ্বংসাবশেষ, জাহাজের বা হ্যাঁ, বিমানের ধ্বংসাবশেষ, একদমই যা মানুষের মৃতদেহ কিছুই পাওয়া যায়নি। পাওয়া যায় এইটাই না, তাই না? আসছে হুম। আসল রহস্য। এই যে আটলান্টিক আমাদের যেটা ছিল টাইটানিক, ডুবে গেছিল কতদিন, তার কতদিন পরে টাইটানিকের পুরো আহ, মানে পুরোনো জাহাজটাকে ভাঙাচোরা অবস্থাতেও সেটাকে উদ্ধার করা হচ্ছে। তার মানে কি সেটা নিশ্চয়ই থাকবে, এমন নয় যে সে ওখান থেকে উড়ে চলে যাবে। সেটা বৈজ্ঞানিকরা সেভাবে মানে বৈজ্ঞানসম্মত ভাবে মেনেও নিতে পারছেন না, আবার বৈজ্ঞানসম্মত ভাবে কোনো ব্যাখ্যাও দিতে পারছেন না। আরো একটা আছে, আহ, বলবো হ্যাঁ আরেকটা বল ঘটনা। বলুন না, বলুন। বল। আরেকটা সময় ঘটনা আছে তো। যেখানে জাহাজ ছিল 1918 সালে, নিঃশব্দ অন্তর্ধান হয়েছিল ও এই তীরও, সেটার নাম হচ্ছে ইউএসএস সাইক্লপস বলে একটি জাহাজ। সেটা সময়কাল ছিল 1918 মার্চ মাস। এটা ওই সময় চলছে বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এবং একটা কার্গো জাহাজ, মার্কিন নৌবাহিনীর একটা কার্গো জাহাজ, আহ, যেটা বলছে যে আয়তনে তখনকার জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড় জাহাজগুলো যেগুলো ছিল তার মধ্যে একটি ছিল আর কি, কার্গো জাহাজ। মালপত্র নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হয় এই কার্গো জাহাজগুলো আর কি। ওতে বলছে কি কি ছিল, 309 জন মানুষ ছিল জাহাজে। তাতে নাবিক, অফিসার, যাত্রী এসব সাথে নানা রকম ছিল, এবং মানে তারা সব একসাথে নিখোঁজ হয়ে গেছিল। যাত্রাটা শুরু হয়েছিল ব্রাজিল থেকে। কি নিয়ে যাচ্ছিল? ম্যাঙ্গানিজ আকরিক, যেটা লোহা তৈরির জন্য যে কাঁচামাল হিসেবে ব্যবহার হয়, সেই ব্রাজিল থেকে ফিরছিল ওই জাহাজটি, ইউএসএস সাইক্লপস। ওই কাঁচা মাল নিয়ে ফিরছিল, যেখানে যাচ্ছিল, ফিরে আসছিল, কোথায় যাবে না মার্কিন যুক্তরাষ্ট্র ফিরছিল আর কি। এরপরে বলছে চলছিল যেমন স্বাভাবিকভাবে, সবকিছুই ঠিকঠাকই ছিল, কোনো বিপদ সংকেত কোথাও কিছু ছিল না। তারপরে বলছে বার্বাডোস থেকে যাত্রা শুরু। বার্বাডোস হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের একটা দ্বীপ। ওইখান থেকে যখন যাত্রা শুরু করেছে, তারপর থেকে আর কোনো খোঁজ নেই, ওর কোনো বার্তা নেই, কোনো রেডিও বার্তা নেই, কোনো যোগাযোগ বিচ্ছিন্ন পুরোপুরি হয়ে গেছে। কোনো এসওএস সিগন্যাল ছিল না, কোনো সতর্ক বার্তা ছিল না ওদের কাছ থেকে, কিচ্ছু না। মানে বলছে যে হঠাৎ করেই যেন সমুদ্র মানে সেই গিলে ফেলেছে, যেন সমুদ্র ওই এত বড় জাহাজটিকে। তো সেটাই কিভাবে হলো, মানে কি ধারণা মানুষ করছে যে যে কোথায় গেল সেটি, ওটা ধারণা করছেন যে ওই বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যেই সেটা কোথাও নিখোঁজ হয়ে গেছে, কিন্তু কিভাবে হয়েছে সেই রহস্যটা উদ্ঘাটন করতে পারেনি। চালানো হয়েছিল বিশাল বিশাল অনুসন্ধান টিম নিয়ে গিয়ে চালানো হয়েছিল, কিন্তু ওই একই জিনিস, কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, কোনো লাইফ বোট পাওয়া যায়নি, কোনো মৃতদেহ পাওয়া যায়নি,
এবং সম্পূর্ণ মানে যেন সেই উবে গেছিল, ব্যাপারটা উবে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল। তো আসলে বলছেন যে কেন এরকম হতে পারে, একটা আন্দাজ যেরকম বৈজ্ঞানিকরা ধারণা করছেন সেটা বলছে এত বড় জাহাজ, এত বড় মানুষ, এতগুলি মানুষ ওর সাথে ছিল, যাত্রী তার সাথে জিনিসপত্র ছিল, কিন্তু এটা কি সাধারণ দুর্ঘটনা, কোনো বিপদ সংকেত দিতে পারেনি। সেটা নিয়ে কোনো ব্যাখ্যা, সাধারণ দুর্ঘটনা মনে হয় না হবে বলে, কিছু একটা মানে ঘটনা, অস্বাভাবিক ঘটনা ঘটেছিল নিশ্চয়ই ওটার সাথে, যার ফলে এরকম একটা ঘটনা বলে, কিন্তু তার কোনো যুক্তিসঙ্গত প্রমাণ কিছু পাচ্ছি না। যেটা সম্ভাব্য বিজ্ঞানীরা বলছিলেন, তার কয়েকটা কারণ ওরা দেখিয়েছেন, সেটা হচ্ছে বলছে যে ওভারলোডিং, জাহাজটিতে যে ম্যাঙ্গানিজ আকরিক যেটা বহন করছিল তার ওয়েট অনেক বেশি ছিল, এবং তার ফলে কোনোভাবে ওর যে ভারসাম্য, জাহাজটির যে চলার পথে একটা ওয়েটের ভারসাম্য না রাখলে তো একদিক বেশি একদিক কম হয়ে যেতে পারে, সেইটা একটা হতে পারে সমস্যা, যার ফলে সেই ভারসাম্য হারিয়ে গেছিল এবং হঠাৎ সেটা ডুবে গেছে। আবার হঠাৎ হতে পারে যে ঝড়, বিশাল বড় ঝড় উঠেছে, যেই জাহাজ, ঝড়ের ফলে জাহাজ বড় বড় সেই ওই যে ঢেউ, ওই এলাকাটায় ঢেউ হয় 30 ফুট থেকে 1 ফুট, সেইটাও হয়তো ডুবিয়ে দিয়েছে, বা ইঞ্জিনের কাঠামোর দুর্বলতা ইত্যাদি এই সমস্ত। আর আরেকটা কারণ, ওই সময়টা যেহেতু বিশ্বযুদ্ধ চলছিল, 1918 সাল প্রথম বিশ্বযুদ্ধ, তখন এমন একটা সম্ভাবনার কথা ওদের মাথায় ছিল, যেটা হচ্ছে যে হয়তোবা কোনো শত্রু, তখনকার যে বিশ্বযুদ্ধের আমলে আমেরিকার যারা শত্রু ছিল তারা ওইটাকে ধ্বংস করে দিয়েছে, এমন একটা, যদিও তার কোনো প্রমাণও কিন্তু ওরা পায়নি। তো এই একই রকম ভাবে নানা রকম ভাবে হয়েছে যে এই যে প্রচুর জাহাজ ওইখানে যেন হঠাৎ করে ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার অমীমাংসিত মানে কোন রহস্যটা কিন্তু সেইভাবে উদ্ঘাটন হয়নি এখনো। তো এগুলো এইভাবে ডুবে গেল বা এগুলো এত এত পরিমাণ জিনিসপত্র, মানুষ, তো তাদের তো কিছু তো ধ্বংসাবশেষ বা এটাই তো অদ্ভুত, এটাই তো কিছু অদ্ভুত রহস্য এই জন্যেই আরেকটা যে গেল কোথায়। গেল আরেকটা কোথায়? ওদের শুরু করছে একটা জায়গা থেকে, যে জায়গা থেকে শুরু করে সেখানে কিছু হচ্ছে না, ওই হ্যাঁ, বিশেষ জায়গাটা গিয়েই হচ্ছে, সেটা একদম। অবশ্য তো নিশ্চয়ই অলৌকিক হোক, প্রাকৃতিক হোক বা কিন্তু সায়েন্টিফিক, তার প্রমাণ তো কিছু, মানে প্রমাণ তো কিছু থাকবে, বা প্রমাণটাও লোপাট করে দিচ্ছে, সেরকম কেউ আছে, এরকম কিছু কি হতে পারে? বলছে যে এটার যেটা ধারণা একটা করছে, যেটা হচ্ছে ওই যে যেটা টাইম থিওরি, সময়ের হুম, দরজা, বলছে এর এমন একটা অদৃশ্য পোর্টাল এই অঞ্চলে আছে যা অন্য ডাইমেনশনে নিয়ে চলে যেতে পারে। এটা একটা মানে মানুষের ধারণা করছে, যার ফলে ওর হুম, কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। এবারে বলছে ওই যে যেমন বলছে, অনেক পাইলট যেমন দৃষ্টান্ত দিয়েছে যে ঘড়ি বা যন্ত্রপাতি হুম। মানে অদ্ভুত আচরণ ওকে শুরু করেছিল ওই ওকে যোগ জায়গায়। দেওয়া, হ্যাঁ, হুম, অদ্ভুত আচরণ মানে সেগুলো কোনো সায়েন্টিফিক আচরণ নয় আর কি, অস্বাভাবিক একটা আচরণ করছিল। হুম, তারপরে বলছে যে আমরা সময়টা আমাদের যে সময়, ওই সময় থাকার কথা, যে হুম। টাইম আর কি, সেই টাইমটা যেন আমরা পাচ্ছিলাম না। টাইমটা যেন অন্যভাবে কিভাবে আমরা হারিয়ে ফেলেছি, সেই টাইমটা পাচ্ছি না। মানে সেই ভৌতিক ব্যাপার টাইপের, যে ভূতের কাণ্ড কারখানা হচ্ছে, এগুলো কি করে হচ্ছে, কলকব্জা অকেজো হয়ে যাচ্ছে, কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো স্ট্রেস পাওয়া যাচ্ছে না, বা একদম, একদম। পরবর্তীকালেও হ্যাঁ, হুম, হ্যাঁ, এ- হ্যাঁ, এইটা একটা একজন বলেছে, প্রত্যক্ষদর্শী, তিনি দেখেছেন। তার নাম, তিনি হচ্ছেন ডন হেনরি। তার খুব সাহসী ছিল, তিনি বললো আসলে এখানে কি হয় এটা দেখবার জন্য আমি যাব। এবার তিনি তার জাহাজ টাহাজ নিয়ে ওরকম হচ্ছে, তিনি এই রহস্যের শিকার হয়েছিলেন। এইবার কি হলো, তিনি তার যে রহস্যের শিকার হয়েছিল সেই ঘটনা তিনি আবার আম তার এক বিশেষ টেলিভিশন ইয়েতে তিনি বলেছেন। জানা গেছে যে তিনি যখন তার জাহাজ-টাহাজ নিয়ে যাচ্ছেন, ডন হেনরি তিনি নিজেই বলছেন যে, "আমি একটু বিশ্রাম নেবার জন্য আমি কেবিনে ঢুকেছি। কেবিনের সামনেই দেখলাম গোলমাল। কি হলো? না আমার নাবিকেরা সবাই উত্তেজিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। ভাবলো যে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? সবাইকে জিজ্ঞেস করলাম। সবাই বলল, "না, আম শিগগিরই দেখো যে কম্পাসটা দেখে যাও।" তখন সবাই কম্পাস দেখে রীতিমতো ভয় পেল। আম তখন কেউ ভেঙে ফেলেছে নাকি? আ তোমরা এত ভয় পাচ্ছ কেন? ভেঙে ফেললে ঠিক আছে, এটা মেরামত করা যাবে। তখন কিন্তু তিনি বলছেন, আমি কাছে গিয়ে দেখলাম সেটা বাই করে ডানদিকে ঘুরছে। কম্পাসটা যেন পাগল হয়ে গেছে।
মানে এরকম কখনো আমি দেখিনি। কম্পাসের কাঁটা ঘুরছে তো ঘুরছেই। এইবার আমি জানি যে ম্যাগনেটিক কম্পাস ম্যাগনেটিক পোলের দিকে না, ঠিক উত্তর দিকে নির্দেশ করে। আর গাইরো কম্পাস নিজস্ব চুম্বক ক্ষেত্র প্রস্তুত হয়ে উত্তর দিকে কাঁটা স্থির রাখে। কিন্তু একই ব্যাপার, এটা কেন হচ্ছে? তিনি বলছেন যে এদিকে আবহাওয়া শান্ত, কোনো ঝড় নেই, কিচ্ছু নেই। আমরা কিছুই বোঝা যাচ্ছে না। এখানে কেন? সমুদ্রের দিকে চেয়ে দেখলাম কিছুই না, জল না, শুধু ফেনা, ফেনা হচ্ছে। চারিদিকে যেন ফেনায়, ফেনায় ভরে যাচ্ছে। তিনি বললেন, ও এবার পিছন ফিরে দেখলাম যে বার্জখানা আমরা টেনে আনছিলাম, সেই বার্জখানা নেই। দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়নি। কারণ আমরা সেরকম কোনো টান অনুভব করিনি। দড়ি ঠিকই আছে, দড়িতে টানও রয়েছে, শুধু বার্জখানাই নেই। অতএব এত বড় বার্জ যা আমরা টেনে আনছিলাম, সেখানা যদি দড়ি ছিঁড়ে বেরিয়ে যেত, তাহলে ট্রাকখানা সেই মুহূর্তে ছিটকে এগিয়ে যেত। এটা কি ভৌতিক কাণ্ড নাকি? সবাই এই ব্যাপারেই খুবই মানে অনিশ্চিত। এটা কোনো ভৌতিক উনি কাণ্ড মানে উনি তার মানে বেঁচে ওখান থেকে ফিরেছিলেন, সেই জন্য এটা লিখেছেন। হ্যাঁ, তিনি নিজে প্রত্যক্ষদর্শী, তিনি হ্যাঁ, খুব সাহসী। তিনি বললেন যে আমি পুরো যাব ওখানে। না এইবার না তিনি উনি বলছেন, উনি এইটা লেখেননি যে হ্যাঁ আমি কি করে এর থেকে বেরোলাম, বা এই ঘটনার থেকে এত মানুষের কারো খোঁজ নেই, আমি চলে হ্যাঁ এলাম, ওটা বলেননি, এইটা বলেছেন ওটা? হ্যাঁ, এটা বলছেন যে হুম আকাশ হুম পরিষ্কার, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আমি টাগের গতি বাড়িয়ে দিলাম। যাই হোক, কোনো জাহাজের কিছু একটা গতি। মানে এই জায়গায় থাকতে আমার আর সাহস হচ্ছে না। এবার আমরা এগিয়ে চললাম। আমার ঘড়ি বোধহয় ঠিক চলছিল, কারণ আমি এই বিভীষিকা দেখলাম 12 মিনিট ধরে। 12 মিনিট। আমরা হুম কি সমুদ্রের ভেতর ডুবে গিয়েছিলাম, নাকি কোনো কিছু আমাদের আচ্ছাদিত করে দিয়েছিল, হুম নাকি কি টেনে ধরেছিল, সেটাই আমরা বুঝতে পারিনি। মানে সেই বিভীষিকার রাজ্য থেকে যে আমরা বেরিয়ে এলাম, যে তারা বলছে এই বাজখানা কেন অদৃশ্য হয়ে গেছিল, একবার দেখতে হচ্ছে। তিনি বাজটা কি একখানা জিনিস? বাজখানা সেই মানে জিনিসটা, বাজটা কি জিনিস? সেটা মনে হচ্ছে কোনো জাহাজের কিছু একটা সঙ্গেই থাকে, ও যেটা জাহাজের সঙ্গেই থাকে। ওই বাজখানাও জাহাজের সঙ্গে সঙ্গেই চলে। জাহাজ নইলে, বাজ না থাকলে জাহাজও চলবে না। কিন্তু ও তিনি এইরকম দেখেছিলেন। এই আর কি। এই তিনি তারপরে একটা বলছেন একটা এই সত্যিকারেরই তো একটা প্রমাণ পাওয়া গেল যে যিনি দেখেছেন তিনি এটা লিখেছেন বা প্রকাশ করেছেন। তো এইটা একটা জানা হ্যাঁ, গেল যে হ্যাঁ কিছু তো রহস্য আছে। রহস্য হ্যাঁ আছে। তিনি বলছেন যে এই 12 মিনিট কোনো রেডিও যোগাযোগও সব বিচ্ছিন্ন হয়ে গেছিল। মানে মানে কোনো এরিয়াটাতে যোগাযোগই নেই। কিছু একটা তো আছে, এরিয়াটা কিছু একটা ব্যাপার আছে, না হলে এখানে আরেকটা তত্ত্ব মাথা মানে সামনে হুম আসছে। বৈজ্ঞানিকরা ধারণা করছেন যে এখানে মিথেন গ্যাস, ওহো যেটা হ্যাঁ আগের দিনে কেউ একজন বলছিলেন শুনলাম, মিথেন গ্যাস অনেক সময় সমুদ্র থেকে মিথেন গ্যাস বেরোয়, যা বেরিয়ে গ্যাসটা মানে জাহাজকে মানে এতটাই পরিমাণ বেশি হয় যে জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য হয়। আসলে কি হয়, মানে গ্যাস মিথেন গ্যাসটা কি করে, জলের ঘনত্বটাকে কমিয়ে দেয়, পাতলা করে দেয় জল। তখন কি হয়, জল ভেসে থাকতে পারে না। জল তো যা লেভেল থাকে, যা ওর ওয়েট, সেই অনুযায়ী চলে, তো যা ভেসে থাকে কিভাবে। হুম তো সেই জলের ঘনত্বটা যদি, ডেনসিটিটা যদি কমে যায়, তাহলে হুম জাহাজের ওয়েটটা জলের চেয়ে বেশি হয়ে যাবে। যে পরিমাণ হ্যাঁ জলটা ওর ভেসে রাখতে পারে, তার চেয়ে জাহাজের ওজনটা বেশি হয়ে যাবে। বেশি হয়ে তখন যাবে। কি হয়, ওটা ডুবে যাবে। এটা আর কিন্তু মিথেন গ্যাস, কিন্তু হ্যাঁ এটা খুব একটা যে আহ, বিজ্ঞানসম্মত তা নাও হতে পারে। হঠাৎ করে ওইখানেই মানে মিথেন গ্যাসের উদ্ভব হলো, মিথেন আর হঠাৎ করে গ্যাসটা গেলো, এটা খুব যে বলছে তা নয়, নাও সাধারণত হতে পারে। এটা মিথেন একটা গ্যাসটা ধারণা আর কি। হুম। জলের মধ্যেও যে হয় সেটা এখন জানলাম, শুনলাম। মিথেন গ্যাসটা যেটা ওই মাটির তলায় বেশি হয়, যেখানে এখানে হ্যাঁ, বিশেষ বেশিরভাগই করে শোনা যেগুলো যায়। ইউজ হয় না, কুয়ো ফুয়ো হ্যাঁ মধ্যে থাকলে, না হ্যাঁ কুয়ো সেইগুলোর কেন, থেকে হয়। এখানে অনেক কলিয়ারির মানে ওই মাইনিং এ অনেক হ্যাঁ মিথেন গ্যাসের কষ্টে মারা গেছে, হ্যাঁ, আসানসোলের কাছে ওই সব জায়গায়, ওই ধানবাদেও। গর্ত মানে ওই যে ওই ধরনের গর্ত অনেকদিন ধরে যদি হ্যাঁ গর্ত মানে হ্যাঁ পড়ে থাকে, তখন হুম একটা মানে ওরকম না গ্যাস তারপরে কিছুদিন নিজে আগে নিজেই শুনছিলাম তৈরি এই, হয়ে যায় আর কি। হ্যাঁ কিন্তু সেইটা নিশ্চিতপুর এত না। বেশি হবে না যে জাহাজ ডুবিয়ে দেওয়ার, হ্যাঁ মানে সেই তো বিজ্ঞানীরা বলছেন সেইটা যেটা খুব একটা বাস্তব অভিজ্ঞতা নয়। আরেকটা যেটা বলছি যে ম্যাগনেটিক এনামুলি, এটা হতে হ্যাঁ পারে। এই যে কম্পাস ওটা বন্ধ হতে পারে, করা, হ্যাঁ হ্যাঁ ঠিক, কম্পাসটাকে হঠাৎ ম্যাগনেটিক এনামুলি, একটা ম্যাগনেটিক হ্যাঁ ডিক্লাইনেশন, যেটা এইটা হতে পারে।
ডিক্লানেশন যেটা মানে থাকে পার্টিকুলার একটা কিছু যে কিছু কোনো এলাকায়। এরিয়া, হ্যাঁ পার্টিকুলার যে একটা কোনো এরিয়া আছে ওই এরিয়াটার মধ্যে গেলেই ওটা চুম্বকিত আকর্ষিত যেমন হয়। আমরা জানি যে ওই যে যেখানে হিমাচল প্রদেশের ওই আলমোড়ার কাছে যে জায়গাটা আছে কাসার দেবী মন্দির, ওইখানে একটা মানে ম্যাগনিটিউড আছে, যেটা ওই আহ, মানে চুম্বকীয় তত্ত্ব একটা ওই জায়গায় উপরে আছে, যার ফলে ওই জায়গার একটা আলাদা গুরুত্ব আছে এবং আলাদা একটা অন্য ধরনের একটা মাত্রা পায়, এবং সেটা মানে এটা বিভিন্ন নাসা ফাসার থেকেও এটাকে রিসার্চ করে বলেছে। আহ, আহ, হ্যাঁ, সেই ইয়েতে করে আর কি। তো সেই ওই রকম বেশ কিছু জায়গা আছে যেগুলোতে ওই আহ, মানে ইয়েটা ম্যাগনেটিক যে ফিল্ড, সেই ফিল্ডটা অনেক বেশি হ্যাঁ হয় যেমন বলে এই যে সমুদ্রের মধ্যেও বা নদীর মধ্যেও হয় না যে এক একটা জায়গা ঘূর্ণির মতন এরিয়া থাকে যেখানে ছোটখাটো নৌকো বা মানুষগুলোকে টেনে নেয় বা ডুবিয়ে নেয়। ওই হ্যাঁ যে ওইটাই বলছে তো, ওখানে যে হঠাৎ করে ঝড় হ্যাঁ ওঠে আর যার ফলে স্রোতটা এত বেশি হয়, প্লাস হ্যাঁ ঢেউ ওঠে 100 ফুট পর্যন্ত ঢেউ উঠতে পারে বলছে, বাপরে যার ফলে ও তো পুরো গিলে ফেলবে একদম, এরকম একদম একটা গিলে। হয় আর হুম কি। হুম তো সেইভাবে এখন সেইভাবে কোনো হয়নি আর কি। এটা হুম। এটা বেশি আমার যেটা মনে হচ্ছে প্রাকৃতিক মানে ভৌগোলিক কোন একটা কিছু আছে যার এই যে ধর হঠাৎ হঠাৎ কোথাও শোনা যায় এমন টর্নেডো এলো যেখানটা সেই সময়টা ধ্বংস করে দিল, হয় না? হুম হুম এই জায়গাটা এটা ম্যাক্সিমাম সম্ভাবনা হতে পারে ওই ম্যাগনেটিক ফিল্ডটা অত্যন্ত বেশি কিছু কিছু জায়গায় হয় আর কি। ফুল হ্যাঁ থাকে। আর ওই অত বড় হুম। জাহাজ কি যে করে দিতে, তাহলে পাওয়ার মানে কত ওর নিজস্ব পাওয়ার আছে বা এরিয়াটা কতটা মিলে আছে তবেও অত বড় জাহাজটাকে ডুবিয়ে দিচ্ছে। এবারে শিউলি বলো কিছু, কোথায় গেল আছে? আছি তো। তুমি বলবে, তুমি বলো। আমি আজকে কিছু বলবো না, আমি আজকে একদম রেডি হতে পারিনি, তুমি বলো। কি ভালো লাগছে শুনতে, সবাই এত ভালো সত্যি তো আমি একদম একদম শেষে আছি আমি, তাই তো? না, আমি ওই কাঁসার দেবীর মন্দির সম্বন্ধে, আমি ওই কাঁসার দেবীর মন্দির সম্বন্ধে একটুখানি পড়াশোনা করেছি আর কি। বলছি তৃপ্তি আছে তো? তৃপ্তি বলবে? আরো আমি শ্রোতা আমি শুনছি। বলো না কিছু, সবসময় শ্রোতা। শ্রোতা। এদিনও বলছে শ্রোতা, পড়াশোনা করিনি। আর কেউ এই সবাই সবাই বললে কি করে হবে, শ্রোতাও তো দরকার নাকি? আর সুজন আমরা সবাই বলি, আমরা সবাই বলি, সবাই শুনি। টাইমার বন্ধ হয়ে গেল, ঘড়ি বন্ধ হয়ে গেল, সুজন কোথায় গেল গো? ওকে আছে যাক। যাকে আমাদের সবাই মিলে একসাথে আলোচনা হচ্ছিল না, গ্রুপ ডিসকাশন, যার ফলে আর টাইমার খুব একটা মানে প্রয়োজন ছিল না। ছিল না, না ভালো হয়েছে, আসবে আর খুব হ্যাঁ। ভালো হয়েছে। হ্যাঁ, বলো। বারমুডা ট্রায়াঙ্গেলটা কি আমরা আজকে শেষ করে দেবো নাকি না আরেকদিন হবে? মনে হচ্ছে যে আর বিশেষ কিছু না, সেই একই ঘটনা মনে হচ্ছে। ঘটনা, হ্যাঁ সেটাই আমরা তাহলে আজকে শেষ করে কাল পরের দিন থেকে আর কিছু বলার যদি না, কারো না, থাকে বলে দিন। তাহলে পরের দিন না, না, থেকে কাঁসার থেকে শুরু করবো নাকি? হ্যাঁ দেখুন ওটাই আপনারা আমিও তাই বলছিলাম, আজকে যদি এটা শেষ হয়ে যেত বারমুডাটা, তাহলে ওটা শেষ হয়ে গেলে পরের দিন কাঁসারটা ওইটা, হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আগে এমনি তো 6টা বেজেও গেছে, তাহলে পরের দিন কাঁসার দেবীর মন্দির শুরু হবে। পরের দিন কাঁসারটাই হবে। হ্যাঁ আজকে হ্যাঁ, যদি তাহলে আর আজ কারো আর আছে বলার কিছু আছে তাহলে বলতে পারেন না, যদি হ্যাঁ, বলবেন। তাহলে আজ আর বলছি না। হ্যাঁ, কেন বলতো পরের দিন দুটো শুরু। একসঙ্গে ঘেঁটে যাবে তাহলে, মানে একটা একদম হচ্ছে একদম দুটো হ্যাঁ, একসাথে কেটে যাবে। একদম একদম। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তাহলে আজকে সবাইকে বাই। তাহলে শিউলি ওই দিনকে শিউলি প্রথমে বলবে, কেননা কাঁসারটা ও শুরু হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ, শিউলি হ্যাঁ, ম্যাডাম বলবে, তারপরে দেবশ্রী হ্যাঁ, ঠিক ম্যাডামও আছে। রেডি হয়েছিলেন আগের হ্যাঁ দিনে, উনি বলবেন। যারা রেডি হয়েছেন, যারা একদম, আজকে হ্যাঁ, বললাম, তারা বাকি যারা আছেন ওনারা বলবেন। সেদিনকে আমরা চুপ থাকবো, পরের হ্যাঁ, দিন যারা বলেননি তারা বলবেন। হ্যাঁ। আর সব সব ছাত্রছাত্রীদের বলছি, যে শ্যামলা ম্যাডামের হয়ে বলছি, সব হুম, ছাত্রছাত্রীরা পড়াশোনা ভালো করে আসবে, নাহলে কিন্তু হুম। ম্যাডাম বকবে। আর যারা আজকে বলো না আমরা শ্রোতা, তারা বেশি করে তারা চলে গেছে, শ্রোতা চলে গেছে, চলে বেরিয়ে গেছে। চলে গেছে যা। দেবশ্রী একজন আছেন, আছে। তারপরে একজন আছে। আর শিউলি এবারে মনে করো ম্যাডাম যদি এখনো শুনে যাচ্ছি। হ্যাঁ, ম্যাডাম যদি কিছু না বলে তখন স্টুডেন্টরা ম্যাডামকে বকবে। সেটাও হতে পারে। ঠিক আছে, রাখছি আজকে সবাইকে টাটা। ঠিক আছে, বাই। কেন তুমি বাই। ঠিক আছে। হুম। ঠিক আছে। বাই বাই। বাই। হ্যাঁ।